জুলাই আন্দোলনে হত্যা ষড়যন্ত্র ও উস্কানির দায়ে ইনুর 10 বছরের কারাদণ্ড, কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মেলেনি সম্পৃক্ততা, রায়ে অসন্তুষ্ট প্রসিকিউশন। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসীকে সিলেটে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন, স্বজনদের আহাজারিতে এলাকা জুড়ে শোকের পরিবেশ। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি কিছুটা কমলেও এখনো তলিয়ে বিস্তীর্ণ এলাকা, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নেমেছে তিস্তার পানি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার 8টি কলেজে নিয়ে একজনও এইচএসসি পরীক্ষার্থী খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জবাবদিহিতা নিব। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে বিস্তারিত। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি ও নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যা, ষড়যন্ত্র সহ 3 অভিযোগে প্রমাণিত হওয়ায় জাসদ নেতা হাসানুল হক ইনুকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সাজা ভোগ করতে হবে 10 বছর। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়। এছাড়া কুষ্টিয়াতে 6 জনকে হত্যা সহ বাকি 5টি অভিযোগ প্রমাণিত হয়নি। ষড়যন্ত্র করলেও হত্যাকাণ্ডে হাসানুল হক ইনুর সরাসরি সম্পৃক্ততা ছিল না বলেও জানায় ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সাক্ষীরা সবগুলো অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। কিছু সাক্ষ্য পর্যালোচনা করে যথাযথ রায় দিতে ব্যর্থ হয়েছে ট্রাইব্যুনাল। রায় সঠিক হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। উত্তরে নদ নদীর পানি কিছুটা কমলেও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো তলিয়ে আছে। তবে লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী বেশিরভাগ নিচু এলাকা থেকেই নেমেছে বানের জল। কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার প্রায় 20,000 মানুষের দিন কাটছে পানিবন্দী অবস্থায়। গ্রামের সড়ক তলিয়ে যাওয়ায় ও বাড়ি ঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। দুধকুমার নদের পানিতে প্লাবিত হয়েছে রৌমারী ও সদরের নিম্নাঞ্চলের কিছু এলাকাও। কৃষি বিভাগের হিসাবে 2 উপজেলার 2 শতাধিক হেক্টর ফসলি জমি তলিয়ে আছে বানের জলে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পানি কিছুটা কমলেও সোনাহাট রেল সেতু পয়েন্টে এখনও তা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবনের পাশাপাশি বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। দিঘি তলে গেছে, বাড়ির উপরে মানে ঘরে পানি উঠছে। রাত হইতে হইতে মনে হয় যে বাড়ি এগুলো সব ডুবি দেবে। আমাদের ওইদিকে বাড়ি ঘরে পানি উঠতেছে, এখনই পানি উঠতেছে, পানি তো আরো হু হু করে বাড়বে লাগছে। এই জন্য আমাদের ওখানে পানি, আমরা চাই দ্রুত ওইগুলো কাজ ভালোভাবে করুক। মোল্লারভিটা গ্রাম একদম নদীতে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে যে মনে করেন আবাদি জমি আছে, এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমাদের এই দুধকুমার নদীর পানি অনেক বেড়ে গেছে, ফলে আমাদের ফসলি জমি যেগুলো আছে সবগুলো আর কি ডুবে গেছে। এদিকে উজানের ঢল কমে আসায় লালমনিরহাটে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে। তবে চরাঞ্চলের কিছু এলাকায় এখনো তলিয়ে আছে। রংপুরের 3 উপজেলার নিচু এলাকা থেকেও নেমেছে বানের পানি। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে সোমবার থেকে প্লাবিত হতে থাকে লালমনিরহাট ও
রংপুরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। নদীর পানি কিছুটা কমলেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন, বিলীনের হুমকিতে বসতঘর ও ফসলি জমি। দর্শক, আমরা বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। প্লাবন পরিস্থিতির সম্পর্কে আমাদের জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, জানাবেন যে বন্যার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? প্লাবিত এলাকায় ভোগান্তি ঠিক কতটা, ভোগান্তি বেড়েছে কিনা, স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আপনার চোখে ঠিক কতটা উদ্যোগ চোখে পড়েছে? এলাকাবাসী কিছু কি জানিয়েছে এই বিষয়ে? মারফি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বন্যা প্রতি বছর আসে কুড়িগ্রামে। ভোগান্তি বরাবরই বন্যায় কবলিত হলে যে ভোগান্তিটা থাকে সেটা ইতিমধ্যে কুড়িগ্রামে আমরা যদি দেখি যে প্রধান 16টা নদ নদীর মধ্যে 5টি নদ নদী, এর মধ্যে শুধুমাত্র দুধকুমার নদের পানি বিপদ সীমা অতিক্রম করে। কর্মকর্তার কাছে জানতে পেলাম যে বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটা গতকালকে ছিল 26 সেন্টিমিটার, সেটা 15 সেন্টিমিটার বিকাল 3টা পর্যন্ত কমে গেছে। আর ভাঙ্গনের যদি বিষয় বলি তাহলে কুড়িগ্রামে প্রায় 40টি পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে। 30টি পয়েন্টে তারা জরুরি ভিত্তিতে কাজ করছে ভাঙন প্রতিরোধে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে, জেলার 7টি উপজেলায় প্রায় 500 হেক্টর কৃষি জমি বিভিন্ন ফসলের, সেগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। এখন পর্যন্ত ক্ষতি নিরূপণ হয়নি। তো আসলে বন্যা প্রতি বছর আসলে যে গোখাদ্য সহ মানুষের যে খাবারের সংকট, সেটা কিন্তু এখন পর্যন্ত খুব একটা প্রভাব পড়েনি। তবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে কিছুটা দুর্ভোগ হচ্ছেই। মারফি। নাজমুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী সরকার মাঝারুল মান্নান, তিনি আছেন রংপুরে। মাঝার, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টি হচ্ছে, তো আপনি তো আছেন রংপুরে, আপনি রংপুরের ঠিক কোন এলাকায় আছেন এবং সেখানকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? মারফি, আমি যে এলাকাটায় আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালি ইউনিয়নের এখানে মিনার বাজার নামে একটি জায়গা। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এটি হচ্ছে একটি বাঁধ। সেই বাঁধটি এখন ভাঙন ঝুঁকির মুখে রয়েছে এবং স্থানীয়ভাবে এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু সাপ্লাই সহযোগিতায় এই বাঁধটিকে রক্ষা করবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা যে তথ্যটি পেয়েছি, এরই মধ্যে এখানে প্রায় 1.5 কিলোমিটার এই বাঁধটি স্বেচ্ছাশ্রমে নির্মিত হয় কয়েক বছর আগে, প্রায় 30 লাখ টাকা ব্যয়ে এখানকার স্থানীয় মানুষ এটি নির্মাণ করেন। কিন্তু এই বন্যায় যেটি হয়েছে, যেটা আপনি ক্যামেরায় আপনি দেখছেন যে কিভাবে এখানে ভাঙন ধরেছে, এটি যদি ভেঙে যায় তাহলে এই নোহালি ইউনিয়নের যে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড এবং কোলকুন্দ ইউনিয়নের যে 1 নম্বর ওয়ার্ডটি আছে, সেই 1 নম্বর ওয়ার্ডের আশেপাশে প্রায় 10,000 মানুষের মতো বসবাস করে, সবাই কিন্তু গৃহহীন হয়ে পড়বে এবং পুরো জমি জমাগুলো তাদের ভেঙে যাবে। সেজন্য আমরা যতটুকু জেনেছি, আজকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, আমরা যে একটুখানি দেখাতে পারি, তারা কিছু জিও ব্যাগ দিয়েছে। যে জিও ব্যাগগুলো শুধু দেওয়া হয়েছে, সাপ্লাইয়ের বস্তা দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্বেচ্ছাশ্রমেই বালুগুলো ভর্তি করতে হবে এবং ফেলতে হবে। এলাকাবাসী সেই কাজটি করছেন। আমি একজন এলাকাবাসীর কাছে একটু কথা শুনতে চাই যে যদি এটি রক্ষা করা না যায় তাহলে কি হবে? যদি এটা রক্ষা না হয় তাহলে আমাদের এই এলাকার মোটামুটি 10,000 পরিবারের অনেক সমস্যা হবে, আমরা ভূমিহীন হয়ে যাব। আচ্ছা, আমি তো আপনার কাছে জানতে চাই যে এই যে ব্যাগগুলো দেওয়া হয়েছে, আরো কি পরিমাণ ব্যাগ প্রয়োজন? আমাদের এখানে যে পরিমাণ যে পানি লাগছে, এখানে প্রায় কমপক্ষে 10 থেকে 12,000 ব্যাগের প্রয়োজন। এটা একটা জরুরি, এটা না দিলে এটা টেকানো অসম্ভব। কোন কোন এলাকার এখানে সমস্যায় পড়বে? এখানে এলাকা অনেকগুলো আছে, তার মধ্যে মিনা বাজার আছে, চিলাখাল আছে, জুম্মাপাড়া, পূর্বপাড়া, বড়জামে মসজিদ এলাকা আছে, অনেক এলাকা আছে। এই বস্তাগুলো দিলে হয়তোবা ইনশাল্লাহ আমরা এই বস্তাগুলোর কারণে এই এলাকাগুলো বেঁচে যেতে পারবো। হাজার হাজার পরিবার এখান থেকে রক্ষা পাবে। আমি একটু জানতে চাই, এই বস্তায় কি আপনারা বলছিলেন যে বালু ভর্তির টাকাটা আপনারা নিজে ম্যানেজ করতেছেন? জি, আমরা নিজের অর্থায়নে বালু ভর্তির টাকাটা আমরা দিতেছি, সাধারণ জনগণের কালেকশন দিয়ে দিতেছি। কিন্তু এবার ভাঙ্গনের কারণে খুব একটা আমাদের বার্তার উপর চাপ সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে ইনি বলছিলেন, আপনি যেটি শুনছেন, আসলে বৃষ্টির কারণে লোকজন
যেটি আমি আপনাদেরকে আবারও একটু বলতে চাই যে যদি এই বাঁধটি ভেঙে যায়, অর্থাৎ এই স্বেচ্ছাশ্রমে নির্মিত এই বাঁধটি যদি ভেঙে যায়, তাহলে অন্তত এই নোহালী ইউনিয়নের যে 3টি ওয়ার্ড আছে পুরো ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আশেপাশে যে স্কুল, সরকারি স্থাপনা আছে এবং এই বাজার আছে সবগুলো নষ্ট হয়ে যাবে। জরুরি ভিত্তিতে এখানে ঠিকাদার নিয়োগ করে তারা জীববস্তা ফেলার দাবি তুলেছেন। মারফি। মাঝার মান্নান, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 রেমিটেন্স যোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে সিলেটে। বাদজোহর স্থানীয় মাদ্রাসায় একসাথে 5 প্রবাসীর জানাজা শেষে নিজ নিজ কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। গত 21 জুন কাতারে সড়ক দুর্ঘটনায় মারা যান কানাইঘাট উপজেলার একই এলাকার 5 জন। বুক ফাটা আর্তনাদে ভারী চারপাশ। প্রিয়জনকে হারানোর এই যন্ত্রণা সইবার শক্তি যেন হারিয়ে ফেলেছেন জাবেল আহমেদের মা আর স্ত্রী। তাদের এমন আহাজারি আর বিলাপ দেখে চোখ ভিজে উঠছে সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীদেরও। শোকের এই আবহ জসিম সহ অন্যদের বাড়িতেও। নিথর দেহগুলো যখন কফিনবন্দি অবস্থায় সবার বাড়ির উঠানে এসে পৌঁছায়, তখন তৈরি হয় এমন হৃদয় বিদারক দৃশ্যের। জীবিকার তাগিদে দেশ ছাড়া এই রেমিটেন্স যোদ্ধাদের এমন অকাল মৃত্যুতে পরিবারগুলো অনেকটা দিশেহারা। সারা যেন আমাদের সবাইকে দোয়া করে, আমার ভাইদেরকে আল্লাহ যেন জান্নাত নসিব দান করেন। মনে করো চলে ওই রকম অবস্থা, না করলে আর পরিবার চলতো না, ওই রকম অবস্থা। আর কেউ নাই, বাবা বয়স্ক। সরকার এসে কিছু সাহায্য সহায়তা করে দেশের এলাকার মানুষে, সে মানুষটাও বাচ্চা কাচ্চা বাঁচিবা, তারা একটা উচিলা হইব। এর আগে সকালে সরকারি সহায়তায় বিশেষ বিমানে মরদেহগুলো পৌঁছায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। মরদেহ গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান। সমবেদনা জানাতে সেখানে যান বিভিন্ন দলের নেতারা। তাদের পরিবারের যারা আছে সন্তানাদি, তাদের মুখে হাসি ফোটানোর জন্য তো দেশ গিয়েছিল। এমত অবস্থায় তাদেরকে চেষ্টা করবো। তাদের অর্থ আমাদের সমাজকে উন্নত করে, দেশকে উন্নত করে। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করেন দুর্ঘটনাজনিত কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে, এটি আমাদেরকে কষ্ট দেয়। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান ওয়েজ অনার্স বোর্ড। 3 লক্ষ টাকার আর্থিক অনুদান আমরা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে, আমাদের যে 35টা জেলা অফিস আছে প্রবাসী কল্যাণ সেন্টার, সেই সেন্টারের প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে আমরা পরিবারের কাছে পৌঁছায় দেব। বাদজোহর স্থানীয় মাদ্রাসার মাঠে 5 জনের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে চোখের জলে প্রিয় মানুষদের নিয়ে যাওয়া হয় নিজ নিজ পারিবারিক কবরস্থানে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8টি কলেজে এবার 1 জননী এইচএসসি পরীক্ষার্থী। ফলে প্রশ্ন উঠেছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে। শিক্ষাবিদরা বলছেন অস্তিত্ব সংকটে থাকে এসব নামসর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান তদন্ত সাপেক্ষে বন্ধ করা উচিত। বিষয়গুলো খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। হঠাৎ দেখলে যে কেউ মনে করবে এটি একটি পরিত্যক্ত গোডাউন, কিন্তু এটি বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ। 2000 সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না কেউই, অথচ কাগজে কলমে শিক্ষক শিক্ষার্থী সবই আছে। স্থানীয়রা বলছেন মাঝে মধ্যে 2-1 শিক্ষার্থীকেও দেখা যায়। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা না থাকায় এমন অবস্থা জানান অফিস সহকারী। ছোট থেকে দেখতেছি মাঝে মধ্যে স্টুডেন্ট আসে, বিগত অনেকদিন ধরে এটা অনেক বন্ধ। যখন কারিগরি ছিল 1-2 বছর চলছিল, এরপর কারিগরি ওই দিকে নেওয়ার পরে এটা বন্ধতে আছে। আমরা শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ভাতা আমরা পাই না, ঠিক আছে। যার ধরনের শিক্ষকরাও আসে না, কর্মচারীরাও মানে যায় না, এই অবস্থা। একই অবস্থা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার 60শালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। স্কুল চললেও কলেজ শাখা টিকিয়ে রাখতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। এবছর 10 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না কেউই। প্রতিষ্ঠান প্রধান বলছেন শিক্ষক ও শিক্ষার্থী সংকটে এমন পরিস্থিতি। পড়াশোনায় কি সরাসরি ছাত্র কিন্তু ওইভাবে আমরা পাই না। যখন ভালো শিক্ষক আসবে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম করতে পারবো, অভিভাবক সচেতন করতে, কারণ এখন একটা দুর্বলতা আমাদের বলবো, আমাদের তো শিক্ষক ওই পর্যায়ে নাই।
শিক্ষা বোর্ডের তথ্য, ব্রাহ্মণবাড়িয়ার 4টি, কুমিল্লার 3টি এবং ফেনীর 1টি সহ 8টি কলেজে নেই কোনো পরীক্ষার্থী। শিক্ষাবিদদের মতে শিক্ষা বোর্ডের নজরদারি না থাকা, অপরিকল্পিত ও কম দূরত্বে একাধিক কলেজ স্থাপন, প্রতিষ্ঠাতাদের উদাসীনতা, শিক্ষক সংকট এবং আর্থিক দুর্বলতার কারণেই অস্তিত্ব সংকটে পড়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান যে হারে বেড়েছে, পাশাপাশি সে হারে এটির মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়নি। দ্বিতীয়ত, স্কুল পর্যায়ে কিছু কিছু স্কুলকে কলেজে রূপান্তর করা হয়েছে, কিন্তু স্কুল থেকে এসএসসি পাশ করে একই প্রতিষ্ঠানের ছাত্ররা এসএসসিতে পড়তে চায় না, তারা কলেজমুখী হতে চায়। এই ধরনের প্রতিষ্ঠান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় বা এমপিওভুক্ত হয়, তাহলে তাদের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। গেল বছর এইচএসসির ফলাফল খারাপ করায় 13টি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে কুমিল্লা শিক্ষা বোর্ড। এবার যেসব কলেজে কোনো পরীক্ষার্থী নেই তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং তাদেরকে আমরা ডাকবো, এই 2-1 দিনের মধ্যেই ডেকে তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নেব। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শাস্তির আওতায় আনতে হবে। তাদের সাথে প্রথমে কথা বলবো, কথা বলে আমি যদি প্রয়োজন মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আগামী 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 464টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 95,702 জন শিক্ষার্থী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। তৃতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামের বাসিন্দারা। সকাল 10টায় সূর্যকান্তি ও ধরন্তী গ্রামের বাসিন্দারা কালীকচ্ছ বাজারে সংঘাতে জড়ায়। এতে বন্ধ হয়ে যায় সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়ক। এর আগে গত রোববার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় সূর্যকান্তি গ্রামের মোশাররফ হোসেন ও ধরন্তী গ্রামের হাদিম মিয়ার মধ্যে। এরই জেরে রাতে 2 গ্রামের মানুষ সংঘর্ষে জড়ায়। এ সময় নিহত হন একজন। পরে গতকাল বিকেলে নিহতের জানাজা ও দাফনের পর আবারও সংঘর্ষ শুরু হয়। আহত হন পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 25 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকদের সাথে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। কয়েকদিন আগে আওয়ালের সমর্থক মতিয়ারের উপর হামলা করে জামিরের লোকজন। পরে আওয়ালের লোকজন জামিরের অফিসে হামলা চালায়। এরই জেরে শনিবার সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজনের বাড়ি ঘরে হামলা করে। এ সময় আহত হয় একেন মোল্লা নামের এক ভ্যান চালক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। মানিকগঞ্জের আলোচিত স্কুল ছাত্রী মাহিয়ার মৃত্যুর রহস্য এখন উন্মোচিত হয়নি। নিখোঁজের 6 দিন পর উদ্ধার হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও স্পষ্ট নয় কিভাবে হলো তার মৃত্যু। এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনার পরিণতি? স্কুল প্রধান শিক্ষক সহ 8 জনকে গ্রেফতার করা হলেও এখনো মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিজ হাতে লাগানো ফুলগুলো আজও ফুটে আছে, শুধু নেই তাদের যত্ন নেওয়া মানুষটি। স্কুল ছাত্রী মাহিয়া এখন শুধুই স্মৃতি। তার রেখে যাওয়া ছোট্ট ফুলের বাগানেই যেন তাকে খোঁজে ফেরেন দাদি রবিয়া বেগম। আমার তো নাম করে জানো কইছি, মাহিয়ার নাম করে তো জানো করে ডাক দিছি আমরা। মানিকগঞ্জের সিংগার উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া মাহি 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের অভিযোগে বিদ্যালয় থেকে টিসি দেয়া হয় তাকে। এরপর আর বাড়ি ফেরেনি সে। 6 দিন পর 21 জুন বিদ্যালয় থেকে প্রায় 2 কিলোমিটার দূরের একটি নির্জন স্থান থেকে উদ্ধার হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। পাশেই পড়েছিল স্কুল ব্যাগ ও জুতা। চাঞ্চল্যকর সেই ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি মাহিয়ার মৃত্যু রহস্য। আমার মেয়ের জন্য তো পুলিশে করতেছে, খুঁজতেছে, কিন্তু আসল খুনি কারা তা তো জানি না আমি। এটার জন্য কি করবো সরকার? তারা শুনবে কিভাবে মারলো, কি করলো, কোনে নাকলো, কোনে কি করলো, এটা তো জানার দরকার আমাকে। তা আমরা পাইনি। প্রশাসন কোনো গুরুত্ব দিতেছে না।
আগে থেকে এই মেয়ে হারানোর পরে থেকে ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না, ওরা আবল তাবল এই সমস্ত করে যাচ্ছে। ঘটনার পর থেকে তদন্তে নেমে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ, কিন্তু মাহিয়ার সঙ্গে কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তাই উৎকণ্ঠা আর অপেক্ষা যেন দীর্ঘ হচ্ছে পরিবারের। মনে হইতেছে কোনো একটা অজানা শক্তি আসলে এই ঘটনাটারে চাপা দেওয়ার চেষ্টা করতেছে, কারণ এটা রামিসা হত্যার চাইতে আমার ধারণা বীভৎস আর জঘন্য। প্রশাসন কর্তৃপক্ষ যারাই আছেন দায়িত্বে, তাদের এই মূল ঘটনাটা উদ্ঘাটন করতে পারলে তাহলে এই ধরনের ঘটনা হয়তো আর ঘটবে না। মাহিয়ার মায়ের করা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কথিত প্রেমিক ও তার মা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির কথা জানালেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষার কথা বলছে পুলিশ। আমরা অপেক্ষা করছি মূলত পোস্টমর্টেম রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্ট আমরা পেয়ে গেলে তারপরে আমরা বাকি যে বিষয়গুলো এগুলো একসাথে জোড়া লাগানোর পরে তারপর আমরা বলতে পারবো বিষয়টা কি ছিল। তবে আমরা এখন হত্যাকাণ্ড ধরেই আমরা আগাচ্ছি। মাহিয়ার সঙ্গে আসলে কি ঘটেছিল, এই একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে, কিন্তু সেই রহস্যের জট এখনও পুরোপুরি খোলেনি। সত্য উদ্ঘাটন আর ন্যায় বিচারের অপেক্ষায় শুধু মাহিয়ার পরিবারই নয়, তাকিয়ে আছে পুরো এলাকাবাসী। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাকে আদর্শনগর নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। দুপুরে পাগলা থানার কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে অভিনন্দন জানান বাসিন্দারা। বক্তারা বলেন, পাগলা নামের কারণে দেশের বেশিরভাগ স্থানে নিজেদের এলাকার পরিচয় দিতে বিব্রত বোধ করত স্থানীয়রা। নতুন নাম আদর্শনগর হলে সেই সমস্যা দূর হবে। পরে আনন্দ মিছিল বের হয়ে কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাংবাদিক পরিচয়কারী এক ব্যক্তিকে চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজ থেকে মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম জয়। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি শাহিন নামে এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তার কার্যালয়ে আসেন। কক্সবাজার ভ্রমণের জন্য বিমানের 3টি টিকিট ও 5 তারকা হোটেলে 3 দিন রাত্রি যাপনের ব্যবস্থা করে দিতে বলেন। এতে রাজি না হলে ইউএনওর কাছে 50,000 টাকা দাবি করেন শাহিন। টাকা না দিলে ধারাবাহিকভাবে নেতিবাচক সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় করার হুমকি দেন তিনি। দাবি পূরণ না করায় পরবর্তীতে কোটি টাকা আত্মসাতের মিথ্যা তথ্য ছড়ায় শাহিন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইউএনও সাইফুল ইসলাম জয়। বলা হয়েছে যে এখানে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয় 1% থেকে, সেখানে টাকার তছরূপ হয়েছে, বাট কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কোনো ধরনের তথ্য নেই। মোট কথা উনি আসলে কিছু টাকা চেয়েছিলেন, এবং এটি আসলে আমাদের দেশের একটি অশনি সংকেত যে কিছু অনলাইন পোর্টাল যাদের আসলে দায়বদ্ধতা নাই, তারা এই বিভিন্নভাবে অফিসগুলোতে গিয়ে তারা এই ধরনের চাঁদা দাবি করেন এবং না দিলে সামাজিকভাবে বিব্রত করার চেষ্টা করেন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।